আচ্ছা ঠিক আছে, আজকে দেখো, তো দু একজন চেষ্টা করে দেখো ক্লাস রেকর্ড হয় কিনা। আচ্ছা, কয়েকজনকে আমরা একটু বানায় দিই যাতে অ্যাড করতে পারো ক্লাসে। কো হোস্ট বানাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। স্যার আজকে কি স্প্রিং শুরু করবেন? হ্যাঁ, আজকে স্প্রিং শুরু করব। যারা কো হোস্ট আছো অ্যাড করে দিও এখন। ঠিক আছে, স্প্রিং শুরু করব। কারণ আগে স্প্রিংটা শেষ করি, তারপরে স্প্রিংটা শেষ করার পরে এয়ার ক্লাসগুলো রিপিট করব। ওই কি বলে এটাকে, সরল দোলক। ঠিক আছে, আমরা প্রয়োগে আছি স্প্রিং। স্প্রিং এর দোলন, স্প্রিং এর দোলন। আমরা যদি দেখি একটা স্প্রিং যদি থাকে, নর্মাল একটা স্প্রিং আছে, কোনো ভরযুক্ত না। ঠিক আছে, এটা একটা স্প্রিং আছে। তারপরে আমরা কি করলাম, এই স্প্রিংটাতে একটা ভর দিলাম। ভর দেওয়াতে এটা একটু সম্প্রসারিত হলো, একটু প্রসারিত হলো এম ভর দেওয়াতে। এই যে প্রসারণটা আমরা পেলাম, এর একটা নাম আছে। এটা কিন্তু এক্স না, এটাকে বলে ই, সম্প্রসারিত ধরবো। এখানে ইটা হলো সম্প্রসারিত ধরবো, সারিত ধরবো। আর এই পজিশনটাকে আমরা বলি, এটা হলো এক্স ইকুয়াল টু জিরো, এটা হলো সাম্য অবস্থান। এইটা হলো সাম্য অবস্থান, এটা হলো এক্স ইকুয়াল টু জিরো। এখন যদি আমরা এটাকে দুলতে দেই, তাহলে কি করতে হবে, কিছু সংকুচিত বা প্রসারিত করে আমাকে। এইটা কিন্তু সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় এই যে এই শর্তে বা সাম্য অবস্থানে, স্থানে এই যে আমরা এটা লিখি এফ ইকুয়াল টু মাইনাস কে, এফ ইকুয়াল টু মাইনাস কে। এখানে প্রযুক্ত বল এবং প্রত্যয়নী বল সমান। এখানে প্রযুক্ত বল এমজি ও প্রত্যয়নী বল কেই এর মান সমান। ঠিক আছে, এখানে প্রযুক্তি বল আর প্রত্যয়নী বলের মানটা সমান। এখন যদি আমরা এটাকে দুলতে দিতে চাই, তাহলে কি করতে হবে, ধরো এটাকে যদি আমরা দুলতে দিতে চাই, আরো একটু প্রসারিত করতে হবে। এটাকে আমাদের প্রসারিত করতে হবে। আরো একটু আমাদের প্রসারিত করতে হবে। এবং যতটুকু এই যে প্রসারিত করলাম, এই যে যতটুকু প্রসারিত করলাম, এটা হলো এক্স, এক্স ইকুয়াল টু এ বিস্তার। এখন যদি আমি ছেড়ে দেই,
তাহলে এটা এ বিস্তারে দুলবে, এ বিস্তারে দুলবে। হ্যাঁ, এটা 0, এটা প্লাস এ, এটা মাইনাস এ, তখন এটা এ বিস্তারে দুলতে থাকবে। তাহলে সাম্য অবস্থান থেকে যদি আমরা আরেকটু প্রসারিত করি, হ্যাঁ, টান দিয়ে প্রসারিত করি, এক্স পরিমাণ প্রসারিত করি, সাম্য অবস্থানে আছে এফ ইকুয়াল টু কে ই। আমরা যদি লোড সরায় নেই তাহলে একটা ঘটনা ঘটবে। ধরো এখানে এফ ইকুয়াল টু মাইনাস কে ই, প্রযুক্ত বল আর প্রত্যয়ী বলের মান সমান। এবং এইখান থেকে যদি আমরা দেখি এম এ ইকুয়াল টু মাইনাস কে ই, তাহলে এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ই। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে পি বিন্দু ধরি, এটাকে পি বিন্দু ধরি, হ্যাঁ, পি বিন্দুর ক্ষেত্রে শর্তটা কি হবে? পি বিন্দুর ক্ষেত্রে শর্তটা হবে, আমরা এখানে আরো কতটুকু প্রসারণ হয়েছে, এখন প্রসারণটা মোট কতটুকু? যদি আমরা এইটা হলো লোড ছাড়া বল, লোড ছাড়া প্রসারণ, তারপরে আমরা লোড দেয়াতে ই পরিমাণ প্রসারিত হলো, আরো এক্স পরিমাণ প্রসারিত হইলাম। হ্যাঁ, পি বিন্দুর ক্ষেত্রে মোট প্রসারণ কত? মোট মোট প্রসারণ হলো এক্স প্লাস ই। ঠিক আছে, তাহলে মোট বলটা হবে কত? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স প্লাস ই। তাহলে এফ ইকুয়াল টু হবে মাইনাস কে এক্স মাইনাস কে ই। এই মাইনাস কে এর সমান কত? মাইনাস কে এর সমান, হ্যাঁ, তাহলে এম জি সমান সমান হলো মাইনাস কে ই। তাহলে বাকি বলটা কে দিছে? বাকি বাকি যে বাকি মাইনাস কে এক্স, এই বল কে অ্যাপ্লাই করছে? আমরা টান দিয়ে অ্যাপ্লাই করছি, আমরা হাতে টান দিয়ে এই বলটা অ্যাপ্লাই করছি। এখন এই যে আমি এখানে হাতে টান দিয়ে এক্স পরিমাণ প্রসারিত করছি, আমি যদি আমার প্রযুক্ত বলটা সরায় নেই, তাহলে এই যে মাইনাস কে এক্স মাইনাস কে ই, দুইটার যোগফলটা বেশি হয়ে যাবে না এমজি এর থেকে? আবার বলতেছি, এখানে মাইনাস কে ই সমান সমান হলো এমজি, মাইনাস কে ই সমান সমান হলো এমজি, যে বাকি প্রসারণটা বা মাইনাস কে এক্স, এই যে বলটা হয়েছে, এই 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 বলটাকে প্রয়োগ করছে, আমরা হাত দিয়ে স্প্রিংটাকে টেনে প্রসারিত করছি, লোডে আমরা ধরে স্প্রিংটাকে টেনে প্রসারিত করছি। তাহলে এই যে বাকি বলটা আমরা হাত দিয়ে প্রয়োগ করছি। এখন আমরা আমাদের বল আমরা যদি হাত দিয়ে ছেড়ে দেই, হাতটা ছেড়ে দেই, তাহলে ছেড়ে দিলে কার এটা, আমরা যদি হাত ছেড়ে দেই তাহলে ঊর্ধ্বমুখী বল হলো মাইনাস কে ই মাইনাস কে এক্স, আর নিম্নমুখী এটা হলো ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল হলো এমজি। লব্ধি বল কোন দিকে? লব্ধি বল কোন দিকে? ঊর্ধ্বমুখী, উপরের দিকে। ঊর্ধ্বমুখী লব্ধি বলটা কত? এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে এ কত? মাইনাস কে বাই এম এক্স, যার কারণে এটা কি করবে? দুলবে বা সরল দুলন গতি লাভ করবে। স্যার উপরে যেটা ছিল এম এ ইকুয়াল মাইনাস কে ই, এটা স্যার কোন পজিশনের জন্য ছিল? সাম্য অবস্থানের জন্য। তাহলে এই যে আমি অতিরিক্ত বল দিলাম তার স্যার জন্য এম জি হইতো না তাহলে? কোনটা? এটা স্যার এম এ ইকুয়াল মাইনাস কে ই দিচ্ছেন, এখানে স্যার জি হলো না কেন? না 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 না, এম জি ইকুয়াল টু তো কেই বললাম না, এটা হলো এম জি ইকুয়াল টু কেই। না স্যার বাম পাশে
অনেকেই এটা থেকে আসলে অ্যাপ্লাই আমরা ত্বরণ দিতে চাই, আসলে এটা থেকে ত্বরণটা আনাটা বুদ্ধিমানের কাজ না। তো আমরা এই যে এখানে যদি বলি যে প্রযুক্ত বল, আসলে এম এর থেকে এটা এমজি এর এটা বেশি, কারণ এখানে প্রযুক্ত বল ওজনটা আর হলো প্রত্যয়নী বল কেই দুইটার মান সমান এবং বিপরীত। তো অনেক বইয়ে দেখবা এখান থেকেই এম এ ইকুয়াল টু মাইনাস কেই ওটা নিয়ে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে সাম্য অবস্থান থেকে যদি আমরা আরো এক্স পরিমাণ প্রসারিত করি, তাহলে মোট প্রসারণটা হয় ই প্লাস এক্স, এবং তখন ঊর্ধ্বমুখী বল হয় মাইনাস কেই মাইনাস কে এক্স, আর নিম্নমুখী বল থাকে এমজি। বাকি বলটা আসলে আমরা হাত দ্বারা প্রয়োগ করি, টেনে প্রসারিত করে রাখি। যখন আমরা হাত সরায় নেই, ঊর্ধ্বমুখী বল বেশি হয়, নিম্নমুখী বল কম হয়। এই ঊর্ধ্বমুখী বল কতটুকু বেশি হয়? মাইনাস কে এক্স পরিমাণ বেশি হয়। এবং আমরা উপরেরটা দিয়ে অনেকে এক্সপ্লেন করে, তবে পারফেক্ট এক্সপ্লেনেশন হলো এই যে এইভাবে। তাহলে এ ইকুয়াল টু মাইনাস কে এম এক্স, ঠিক আছে? তাহলে আমরা অলরেডি জানি এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যা হলো কি সরল দোলন গতি সম্পন্ন কণার ত্বরণ। তাহলে আমরা এই দুইটা থেকে কি লিখতে পারি? সুতরাং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, তাহলে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। তাহলে এটা হলো আমাদের কৌণিক কম্পাঙ্ক। তারপরে হলো টুয়াইস পাই বাই টি ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। সুতরাং টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। তাহলে এটা হলো আমাদের কিসের সমীকরণ? স্প্রিং এর দোলনকালের সমীকরণ। যা স্প্রিং এর দোলনকালের সমীকরণ, ঠিক আছে? এটা হলো স্প্রিং এর দোলনকালের সমীকরণ। স্যার বলো। স্যার এই মাইনাস কে এক্সটা তো আমি নিচে অ্যাপ্লাই করছি, তাহলে এটা উপরে কেন হইলো? না না না, আমাদের প্রযুক্ত বল কোন দিকে? স্যার নিচের দিকে। এক্স, এক্স কোন দিকে? এক্স হলো স্যার নিচের দিকে। তাইলে মাইনাস কে এক্স টা কোন দিকে? উপরে। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি। ঠিক আছে, তাইলে আসলে আমাদের প্রযুক্ত বল যেদিকে সরণটা এক্স এর এক্স ও ওই দিকে, আর মাইনাস কে এক্স তাইলে কি ঊর্ধ্বমুখীটাকে আমরা মাইনাস বলতেছি, ঠিক আছে? হ্যাঁ, এখানে কে দিয়ে এক্সপ্লেন করি বা কে এই এক্স দিয়ে এক্সপ্লেন করি, তাতে আসলে কোনো কিছু তেমন একটা কিছু যায় আসে না। কিন্তু আমরা এম বাই কে কে যদি রিপ্লেস করতে চাই, তাহলে কি দিয়ে রিপ্লেস করতে পারবো? এম জি সমান কত? কে ই, তাই না? তাহলে জি স্যার। এম বাই কে কত? ই বাই জি। এই ভাই। তাহলে আমরা এই যে প্রথমে আগে কম্পাঙ্কটা লিখি। কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/t ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার কে বাই এম, এটা হলো কম্পাঙ্ক। আর দোলনকালে চাইলে আমরা এই সূত্রটাও লিখতে পারি, টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার ই বাই জি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। এখন স্প্রিং এর দোলনকাল কি অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে কি? না স্যার, করে না। না স্যার। কেন করে না? কারণ স্যার এই ই আর জি এর যে অনুপাতটা স্যার, মানে স্যার এটা আহ, স্থানকাল ভেদে এটা একই থাকবে, যার কারণে জি এর উপর নির্ভর করবে না। স্থানকাল ভেদে এই অনুপাতটা ধ্রুব থাকবে। ধরো এম হলো বস্তুর ভর, কে হলো স্প্রিং ধ্রুবক,
স্প্রিং ধ্রুবক, এই দুইটাই কি ধ্রুবক? এগুলো জি এর উপর নির্ভর করে না। এখন যদি আমরা ধরো এই চাঁদে নিয়ে যাই, জি এর মান কি হয়ে যাবে? জি এর মান কমে যাবে, কমে যাবে। কমে যাবে। সাথে সাথে ই এর মানটাও কি হয়ে যাবে? কমে যাবে। হ্যাঁ, তাহলে এই যে এম ঠিক থাকবে, জি কমে যাওয়ার কারণে এম জি মুন হয়ে যাবে কে ই মুন। আর আমরা যদি দেখি এম জি আর্ট ইকুয়াল টু কে স্যার ই আর্ট। বলো। স্যার ই কেন ধ্রুব থাকবে স্যার? আমি তো যে কোনো একটা বল প্রয়োগ করলে স্যার ই এর মান তো, ই ধ্রুব থাকবে আমি না ভিন্ন তো, বল প্রয়োগ করলে তো ই এর মান ই ই ধ্রুব থাকবে আমি তো বলি নাই। আমি বলছি এম বস্তুর ভর আর স্প্রিং ধ্রুবক ধ্রুবক এগুলো জি এর উপর নির্ভর করে না, আমি তো ই এর কথা বলি নাই। তাহলে দেখো এই যে স্যার এম বাই মানে কে ইকুয়াল টু ই এম বাই জি, এম ইকুয়াল টু জি ইকুয়াল টু ই আর্থ বাই জি আর্থ। আমরা বলতেছি এম বাই কে ধ্রুব থাকবে এবং এর জন্য ই বাই জি এর অনুপাতটা ধ্রুব থাকবে। ই ওয়ান বাই জি ওয়ান ইকুয়াল টু ই টু বাই জি টু, এই অনুপাতটা কি থাকবে? ধ্রুবক থাকবে। এই অনুপাতটা ধ্রুবক থাকবে। এইটা কিসের উপর নির্ভর করে না? জি এর উপর নির্ভর করে। জি এর উপর নির্ভর করে না। ঠিক আছে, এইটা জি এর উপর নির্ভর জি স্যার। করে না। আচ্ছা, আমরা একটু রিক্যাপ করি। স্যার কারণ ই দিয়ে কি মিন করে? ই হলো সম্প্রসারিত দৈর্ঘ্য, ইটা হলো elongated length, সম্প্রসারিত দৈর্ঘ্য। আমরা পুরাটাই আবার রিক্যাপ করব, কারণ হলো একটু এলোমেলো হয়েছে, আমার নিজের কাছে একটু এলোমেলো লাগছে, আবার আমি রিক্যাপ করি। তাহলে ধরো একটা স্প্রিং যদি এমনি স্বাভাবিক অবস্থায় থাকে, কোনো লোড ছাড়া, এটা স্প্রিংটা কোনো লোড ছাড়া, তাহলে আমি যখন লোড দিলাম এটা কি হবে? ধরো আমি লোড দিলাম, এটা প্রসারিত হলো, এম এম লোড দেওয়াতে প্রসারিত হলো। এই যে প্রসারণটা ঘটলো এটা ই, এটাকে আমরা বলি সম্প্রসারিত দৈর্ঘ্য। সম্প্রসারিত দৈর্ঘ্য এটা ই। ঠিক আছে, এইটা ই। এবং এইখানে শর্তটা কি? এখানে এম জি সমান সমান কত? কে ই। প্রযুক্ত বল আর প্রত্যয়নী বলের মান কি? সমান। এইটার জন্য কি দুলবে না স্যার? এইটা এইটা কিন্তু মানে এটা স্প্রিংটাকে একটু প্রসারিত করে রাখবে। এখন আমি যদি নতুন বল প্রয়োগ করে এটাকে সংকুচিত বা প্রসারিত করি তখন দুলবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? আরো বল প্রয়োগ করলাম, করে এটাকে কি করলাম? আরো প্রসারিত করলাম। তাহলে আরো বল প্রয়োগ করে এক্স পরিমাণ কি করলাম? প্রসারিত করলাম। এই যে এখন মোট প্রসারণটা কত হলো? মোট প্রসারণটা হলো এই যে এখান থেকে আমরা যদি দেখি এই পর্যন্ত, তাহলে এই মানটা হলো ই প্লাস জি, ই প্লাস জি। ও জি কেন লিখলাম, সরি, হ্যাঁ ই প্লাস এক্স, ই প্লাস এক্স। তাহলে এই প্রসারণটা হলো ই প্লাস এক্স। এখন ঊর্ধ্বমুখী বল কত? এখানে ঊর্ধ্বমুখী বল এখানে ঊর্ধ্বমুখী বল মাইনাস কে ই প্লাস এক্স, এটা হলো মাইনাস কে ই মাইনাস কে এক্স।
আর নিম্নমুখী বল হলো mg প্লাস এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল আমরা হাত দিয়ে এটাকে ধরে টেনে প্রসারিত করি বা সংকুচিত করি। এই এজেন্ট কর্তৃক প্রযুক্ত বলটা ওইটা বোঝাচ্ছে। এখন যখন এজেন্ট কর্তৃক প্রযুক্ত বলটা ভ্যানিশ হয়ে যাবে, এটা যখন আমরা বাদ দিয়ে দিব, হ্যাঁ, তাহলে এজেন্ট বল প্রয়োগ বন্ধ করলে কি হবে? স্প্রিংটা উপরে উঠে যাবে। হ্যাঁ, বল প্রয়োগ বন্ধ করলে ঊর্ধ্বমুখী একটা বল লাভ করবে। বল প্রয়োগ বন্ধ করলে ঊর্ধ্বমুখী লব্ধি বল হবে, লব্ধি বল হবে কি মাইনাস কেই মাইনাস কে এক্স প্লাস এমজি। আর এমজি সমান সমান কেই, তাহলে আমরা লিখতে পারি মাইনাস কে এক্স। এটা হলো ঊর্ধ্বমুখী বল। সুতরাং আমরা লিখতে পারি এম এ, এটা হলো এফ ইফেক্টিভ, এফ ইফেক্টিভ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স। এইটাকে আমরা কম্পেয়ার করি কার সাথে? এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর সাথে। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক, বিপরীত সরল দুলন গতির শর্ত মানে, সুতরাং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এম বাই জি, সরি এম বাই জি কেন, কে বাই এম। হ্যাঁ, আর এফ ইকুয়াল টু হবে স্যার এম বাই কে হবে না? হ্যাঁ এম বাই কে, তো টেস্ট লাগতেছে কি আজকে, এম বাই কে। আর হ্যাঁ হ্যাঁ, আর এফ ইকুয়াল টু হলো 1/2 পাই রুট ওভার কে বাই এম। এবং এইখান থেকে এম বাই কে সমান সমান হলো ই বাই জি ইকুয়াল টু ই1 বাই জি1 ইকুয়াল টু ই2 বাই জি2 ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার ই বাই জি। ই এর উপরও নির্ভর, ই এর উপর নির্ভর করে না, জি এর উপরও কি করে না, দোলনকাল ই এর উপরও নির্ভর করে না, জি এর উপরও নির্ভর করে না। স্যার এই শর্তগুলো কি শুধু স্প্রিং এর জন্য প্রযোজ্য? হ্যাঁ হ্যাঁ, স্প্রিং এর জন্য প্রযোজ্য। এই হলো মোট কথা। এবং স্যার এবং ঊর্ধ্বমুখী লব্ধি বলটা একটু, হ্যাঁ, ঊর্ধ্বমুখী লব্ধি বলে প্লাস এমজি কেন হলো? না না, তখন আমরা মোট মোট বল কি মাইনাস কে ই প্লাস মাইনাস কে এক্স প্লাস এমজি, তিনটা না, একটা তো আমি সরাই ফেলছি না। আগে বল ছিল মাইনাস কে ই মাইনাস কে এক্স প্লাস এমজি, আর হলো প্লাস এজেন্টের বল, এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। এটার রেজাল্টেন্ট কত ছিল? 0। এখানে এটা কি তখন দুলতেছিল? আমি যখন টান দিয়ে ধরে রাখছি তখন কি দুলতেছিল? না স্যার। তাহলে তখন তো 0। এখন যখন আমি এটা করলাম, এটা মুছে দিলাম, কোনটা? এই যে এজেন্ট কর্তৃক বলটাকে আমি মুছে দিলাম, তাহলে লব্ধি বল কত? 0। এখন লব্ধি বল কত? মাইনাস কে, কারণ এমজি ইকুয়াল টু কে।
এই যে mg ইকুয়াল টু কে, ওইটাই আমরা লিখছি, এইটাই লিখছি, এই যে এখানে এটাই লিখছি, কারণ mg থাকবে, এজেন্টের বড় নাই, তাহলে লব্ধি বল কত, মাইনাস কে মাইনাস কে এক্স প্লাস এমজি, এমজি আর কে কাটা, কারণ এমজি আর কে এর মান সমান, তাহলে ঊর্ধ্বমুখী বলটা হবে কে এক্স। ঠিক আছে? জি স্যার। স্যার বলো। স্যার এই যে ইটা যে দোলনকালের উপর নির্ভর করে না, এটা বলতে কি বোঝাচ্ছেন? এইটা হলো আমরা যখন একটা স্প্রিংকে একটা লোড ভর যুক্ত করে এটাকে স্থির রাখবো, তখন স্প্রিংটা যে পরিমাণ প্রসারিত হবে এইটা বস্তুর ওজনের উপর নির্ভর করে। হ্যাঁ, আর বস্তুর ভর কিন্তু ধ্রুবক, ভর ধ্রুবক। এখানে জি, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান চাঁদের পৃষ্ঠে জি এর মান এক না। ঠিক আছে? জি স্যার। পৃথিবীর পৃষ্ঠে জি এর মান চাঁদের পৃষ্ঠে জি এর মান এক না, তাহলে পৃথিবীর পৃষ্ঠে ওই বস্তুর ওজন আর চাঁদের পৃষ্ঠে ওজন কিনা সমান না, তাহলে স্প্রিং ধ্রুবকও ধ্রুবক, ভরও চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছেটা কি, জি বাড়লে ই বাড়তেছে, জি যে হারে বাড়বে ই এই হারে বাড়বে, জি যে হারে কমবে ই এর মান সেই হারে কমবে, তাহলে ই বাই জিটা কি থাকবে, ধ্রুবক। ধ্রুবক থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে ই এর উপরও এটা নির্ভর করতেছে না, জি এর উপরও নির্ভর করতেছে না। ঠিক আছে? স্যার আমরা এখানে যে কে বাই এম কে ওমেগা স্কয়ার ধরলাম, এটা থেকে ওই যে বৃত্তের সাথে সমগ্র যে করছিলাম আমরা ওমেগা স্কয়ার এক্স, ওইটা কি আমরা দেখো ধরে দেখো নাকি? আমরা দেখো সরল দোলন গতি সম্পন্ন কণার ত্বরণ কত, যে মাইনাস ওমেগা স্কয়ার এক্স আমরা বাই করছিলাম। হ্যাঁ, তাহলে এইখানে ত্বরণটা কি, আমরা সরল দোলন গতি সংজ্ঞায়িত কিভাবে করছি, যে মানে এখানে আলাদা করে বের করার কোনো সুযোগ না। দেখো সরল দোলন গতির ডেফিনেশনে আমরা বলছি এটা একমাত্রিক পর্যাবৃত্ত গতি এবং ত্বরণ সরণের সমানুপাতিক বিপরীতমুখী। তাহলে এইখানেও তো এই যে ত্বরণ সরণের সমানুপাতিক আর বিপরীতমুখী আর এক্স একমাত্রিক, তাহলে স্প্রিং এর দোলনও তো সরল দোলন গতি। বুঝছি স্যার, মানে এই সংজ্ঞার কারণে আমরা এখানে সাবস্টিটিউট করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি সংজ্ঞার স্যার। কারণে আমরা এটা পারছি। আচ্ছা, এখন এই কন্ডিশনের উপরে বলি, যদি আমরা একটা কৃত্রিম উপগ্রহ একটা স্প্রিংকে নিয়ে যাই, আমরা কোনো কৃত্রিম উপগ্রহে যদি একটা স্প্রিংকে নিয়ে যাই, তাহলে কি ঘটবে, এর দোলনকাল কত হবে? কৃত্রিম উপগ্রহে স্প্রিং এর দোলনকাল কত হবে? তার একই থাকবে। কি থাকবে? স্যার সেমই তো থাকবে। কোন স্প্রিং এর দোলনকাল কত হবে? জিরো হবে নাকি এ জিরো, বি অসীম, অসীম হবে স্যার। সি একই থাকবে, ডি হলো অনির্ণেয়, কোনটা হবে? অনির্ণায়ক। অনির্ণয় আছে। কেন? স্যার একই থাকবে। শুধু অজনহীন স্যার হয়ে যাবে। অনির্ণেয় স্যার জি তো 0 হয়ে যাবে। অনির্ণয় হবে। অনির্ণেয় হবে, অনির্ণেয় হবে কেন? কারণ হলো এই যে 0/0 আসবে না স্যার? mg ইকুয়াল টু কে, আর ই তো ইও জিরো থাকবে, mg ওজন তো জি, জি তো জিরো, জি ইফেক্টিভ কত, জিরো। তাহলে কে আর এম থাকলে কি হবে, এটা তো দোলনই দিবে না, এটা এটা দোলনই দিবে না। ঠিক আছে? এখন অসীম আমরা বলতে পারি, অনির্ণীয় বা অসীম আমরা বলতে পারি এই শর্তে যে আমরা যখন এটাকে একবার প্রসারিত করব, এ আর কি হবে না, মানে ও এই যে দোলন একটা জীবন সম্পন্ন করবে না। ওই কন্ডিশনে এই অনির্ণয়টাকে অসীম আমরা বলতে পারি। যে আমি ধরো স্প্রিংটাকে প্রসারিত করলাম হাতে টান দিয়ে,
কারণ আমরা বাহ্যিক বল প্রয়োগ করে এটাকে প্রসারিত করলাম, কিন্তু এ তো সংকুচিত হয়ে আবার প্রসারিত হবে, বা এই যে এখানে যদি চেঞ্জ হবে, ওই হিসাবে এই অনির্ণয়টাকে আমরা অসীম বলতে পারি, কারণ এটা দোলনটা সম্পূর্ণ হবে না। ধরো আমি স্প্রিংটাকে প্রসারিত করলাম, করে ছেড়ে দিলাম, ও কিন্তু সাম্য অবস্থানে যাবে, আর সংকুচিত হয়ে আবার যে একটা পূর্ণ দোলন সম্পন্ন হবে না। ওই হিসাবে এই অনির্ণয়টা অসীম হবে। যদি আমি পৃথিবীর কেন্দ্রে একটা স্প্রিংকে নিয়ে যাই তাহলে কি হবে? সেম কেস, জি জিরো হয়ে যাওয়ার কারণে আমি স্প্রিংটা নিজে প্রসারিত ঘটবে না, প্রসারিত থাকবে না, ওজনের জন্য কোনো প্রসারণ হবে না, ওজনের জন্য কোনো প্রসারণ হবে না। তাহলে আমি যদি টেনে প্রসারিত করে ছেড়ে দেই, ও চুপ করে গিয়ে সংকুচিত হয়ে থাকবে। ও নতুন মানে একটা পূর্ণ দোলন যে এই ঘটনাটা ঘটবে না। একটা মানে মানে হাজার হাজার কোটি বছর চলে গেলেও এটা পূর্ণ দোলন সম্পন্ন হবে না। ওই হিসেবে আমরা দোলনকাল অসীম বলি বা অনির্ণেয়। স্যার সংকুচিত হয়ে গেলে একটা মানে ওটার বিরুদ্ধে একটা বল কাজ করবে না আবার? দেখো এখন আরেকটু আমরা পরের স্টেপে যাই, যে আমরা এইখানে স্প্রিংটা কি ওজন ছাড়া প্রসারিত হয়েছে? এইখানে দেখো আমি একটা সুন্দর স্টেপ বাই স্টেপ বলি। প্রথমে আমি একটা বল দিয়ে পরিমাণ প্রসারিত করছি, তারপরে আরো এক্স পরিমাণ প্রসারিত করছি, এতে দুলতে পারছে। এটা হলো এক টাইপের দোলন, এই এক টাইপের স্প্রিং। এই টাইপের স্প্রিং গুলা কেমন? এই টাইপের স্প্রিং গুলো হলো একবারে মানে প্যাক্ট। ও কিন্তু এমনি দুলবে না, আমি এটাকে ভর দিয়ে প্রসারিত করে গ্যাপ তৈরি করব, বের করব, তারপরে দুলবে। আর আরেক টাইপের স্প্রিং আছে প্রসারিত অবস্থায়। দেখবা এই যে আমরা যে গাড়িগুলা ভাঙা রাস্তায় ঝাঁকি কম খায় কেন? স্প্রিং প্রসারিত অবস্থায় থাকে। স্প্রিং কি করে? ওই ঝাঁকির অংশটাকে প্রশমিত করে দেয়। তাহলে সম্প্রসারণশীল মানে সম্প্রসারিত স্প্রিংও আছে। স্প্রিংটা প্রসারিত, স্বাভাবিকভাবে যদি আমরা অনুভূমিকভাবে স্প্রিংটাকে সেট করি, স্প্রিংটাই প্রসারিত, এরকম স্প্রিং আছে। ঠিক আছে? এখন এই যে এই স্প্রিংটাকে যদি আমি দুলতে দেই, ধরো এই স্প্রিংটা কি জি এর উপর নির্ভর করবে? এইভাবে অনুভূমিকভাবে আমি একটা স্প্রিংকে সেট করলাম, এবং এই স্প্রিংটাকে যদি আমি প্রসারিত সংকুচিত করি, এর কি দোলনকাল জি এর উপর নির্ভর করবে? না। এর দোলনকাল কি জি এর উপর নির্ভর করবে? না স্যার। না। তাহলে এ প্রসারিত অবস্থায় আছে, আমি বল প্রয়োগ করলাম, এক বল প্রয়োগ করলাম, করে ছেড়ে দিলে ও দুলতে থাকবে। দোলনকাল কত হবে? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। আর স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে স্যার কৃত্রিম উপগ্রহের তো একটা ত্বরণ থাকে স্যার, আমরা মহাকর্ষ চ্যাপ্টারে অনেক ম্যাথ করছি না এই রিলেটেড। কৃত্রিম উপগ্রহের পৃষ্ঠে তুমি নামলে তুমি ওজনহীন হবে, স্প্রিংটা থাকলে স্প্রিংটা ওজনহীন হবে। এইটাকে এইভাবে দেখো যে সূর্যের জন্য আমার উপর সূর্যের মহাকর্ষ বল কত? স্যার প্রায় জিরো। প্রায় জিরো না কেন? জিরো না কেন স্যার কারণ স্যার সব বস্তুই তো সব বস্তুকে আকর্ষণ করে। না 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 স্যার, পৃথিবী কার এগেইনস্টে বৃত্তাকার পথে ঘুরতেছে? পৃথিবী কার এতে বৃত্তাকার পথে ঘুরতেছে? সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে না? সূর্যের কারণে। তাইলে এই যে সূর্য যে পৃথিবীকে আকর্ষণ করতেছে, এই যে এইদিকে কেন্দ্রমুখী বলটা হলো জি এম বাই আর স্কয়ার। এটাকে প্রশমিত করতেছে কিভাবে পৃথিবী? বাইরের দিকে দিতেছে এম ভি স্কয়ার বাই আর, এটাকে প্রশমিত করতেছে না? জি স্যার, জি জি। তাহলে লব্ধি বল কত? জিরো স্যার। তাহলে তোমার আমার উপর স্যার লব্ধি বল জিরো। জিরো না? ইয়েস স্যার।
তাহলে সূর্যের আমার উপর কোনো মহাকর্ষ বলের প্রভাব আছে আপাতত? কারণ এই প্রভাবটাকে আমরা না। কিভাবে কাটায় দিছি? কেন্দ্র বিমুখী বল দ্বারা। তাইলে একটা গ্রহ জি স্যার। যখন, একটা কৃত্রিম উপগ্রহ যখন সূর্যকে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে, ও পৃথিবীর আকর্ষণ বলটাকে কিভাবে ক্যান্সেল আউট করবে? স্যার ঘূর্ণন দ্বারা, মানে কেন্দ্র বিমুখী বল দ্বারা। কেন্দ্র বিমুখী বল দ্বারা। তাহলে কোনো প্রভাব থাকবে? জি। তাহলে আমি যখন আমি যদি কৃত্রিম উপগ্রহের পৃষ্ঠে থাকি, আমি ওজনহীন অনুভব করব না? জি স্যার। জি স্যার। হ্যাঁ। এখন এই যে কৃত্রিম উপগ্রহের দোলনকাল একই থাকবে, উত্তর হইতে পারে অসীম বা অনির্ণয় হবে, এই উত্তরও হইতে পারে। কিভাবে আমরা বলতেছি, এই যে ধরো আমি একটা স্প্রিংকে অনুভূমিক ভাবে সেট করলাম, এটা আগে থেকেই প্রসারিত। আর আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, স্বাভাবিক স্প্রিংটা প্রসারিত না, লোড দিয়ে এটাকে প্রসারিত করলাম, আরো টেনে এক্স পরিমাণ টেনে এটাকে কি করলাম, দুলাইলাম। এইটা একটা কেস। আরেকটা শুরু থেকেই প্রসারিত, এবং এটা অনুভূমিক ভাবে সেট করা, টেবিলের উপর সেট করা, ঘর্ষণহীন টেবিল। তাহলে জি কোন দিকে? জি এইদিকে, এম জি এইদিকে, দুলতেছে কি দিকে? এইদিকে এক্স। মধ্যবর্তী কোণ 90, এই মধ্যবর্তী কোণ 90। এখানে ওজনের কোন ইফেক্ট আছে? নো স্যার। আছে? না স্যার। তাহলে আমরা যদি এই যে কৃত্রিম উপগ্রহে বা পৃথিবীর কেন্দ্রে যদি একটা সম্প্রসারিত স্প্রিং নিয়ে যাই, এর দোলনকাল একই থাকবে। সম্প্রসারিত স্প্রিং যদি আমি নিয়ে যাই, দোলনকাল একই থাকবে। কিন্তু এমন একটা স্প্রিং নিয়ে যাই যেটা হলো কম্প্রেসড, মানে এটা এমনি এমনি দুলবে না, আগে এটাকে প্রসারিত করে দুলতে হবে, তার দোলনকাল হবে অসীম বা অনির্ণয়। আমি মানে বুঝতে পারলাম। এই যে জিনিসটা, কি ধরনের স্প্রিং ইউজ করা হচ্ছে? এই জিনিসটা তো মানে কমপ্লিকেটেড আসলে, এই জন্যই তো এইভাবে বিস্তারিত আলোচনা করতেছি। এই কোয়েশ্চেনটা প্রচুর আসে, এবং টিচাররা মাথায় রাখে না যে স্প্রিং দুই ধরনের আছে। একটা হলো মানে ভর দিলে প্রসারিত হবে, তারপরে দুলবে। আরেকটা হলো এমনি এমনি কি আছে, প্রসারিত অবস্থায় আছে। একটা স্প্রিং আমরা আইকে দেখাই, একটা স্প্রিং হলো এরকম, একটার সাথে আরেকটা, হ্যাঁ একবারে কম্প্রেসড, মানে ও কিন্তু কি হবে না, একটার সাথে আরেকটা তার যুক্ত। আরেকটা স্প্রিং আছে, গ্যাপ। দুই ধরনের স্প্রিং আমরা মানে এই ইনশাল্লাহ এই যে ছুটির পরে প্রথম ক্লাসে দেখাবো, যে মানে এই ফ্যাক্ট গুলা বাস্তবে সরাসরি আমরা দেখাবো আর কি অফলাইন ক্লাসে। একটা হলো মানে এটা হলো কি প্রসারিত। স্যার যদি কোনো ভর দেই তাহলে তো এমনিতেই ফাঁক হয়ে যাবে মাঝখানে। কোনটা? যে কোনো স্প্রিং তো। হ্যাঁ, ওজন যদি যদি 0 হয় তাহলে কেমন ফাঁক হবে? হবে। আমাদের ল্যাবের গুলা কি কম্প্রেসড? আমাদের ল্যাবের গুলা কম্প্রেস। এটা কিন্তু মানে ওই যে লোড না দিলে দুলবে না, লোড দিয়ে আমরা এটাকে প্রসারিত করি, তারপরে আবার টেনে ছেড়ে দেই। এটা হলো প্রসারিত স্প্রিং। আর এটা হলো কি প্রসারিত না। কিন্তু স্যার উপরে নিচে করলে তো কম্প্রেস স্প্রিং স্যার নিজের ভরের কারণে ওজনের ফলে একটু সম্প্রসারিত হবে না? তুমি সিম্পলি বুঝো, এই স্প্রিংটাকে এই অনুভূমিক বরাবর সেট করতে পারবা। অনুভূমিক বরাবর সেট করে তুমি একটা লোড দিলা, ও দুলবে, এই অবস্থায় দুলবে। আর এইটাকে যদি তুমি একটা লোড দিয়ে করো, দুলবে না। না স্যার, ভার্টিক্যালি করলে আর কি স্যার বলতেছিলাম। আরে ভার্টিক্যালি করলে যেখানে G0 তুমি ভার্টিক্যালি করলে কি প্রসারিত হবে? ওজন আছে, কার জন্য প্রসারিত হবে?
কোনটা? সম্প্রসারিত, সম্প্রসারিতটা তো কোনো সমস্যাই নাই, এটাকে অনুভূমিক ভাবে রাখো, উলম্ব ভাবে রাখো, কোনো সমস্যাই নাই। ও তো ওজন দ্বারা ইফেক্ট হয় না, ও তো ওজন দ্বারা ইফেক্ট হয় না। হ্যাঁ, ওজন দিলে আরেকটু প্রসারিত হবে, তারপরে তুমি টেনে ছেড়ে দিলে ও দুলতে থাকবে। সম্প্রসারিতটা ওজন দ্বারা ইফেক্ট হয় না, এটা অনুভূমিক ভাবেও দুলে, অনুভূমিক ভাবেও দুলে। তুমি এই যে এরকম করলা, এটা এইভাবে দুলতে থাকবে, এইভাবে দুলবে। ওজন এমজি কোন দিকে? নিচের দিকে। এফ এফ ইকুয়াল টু কে এক্স কোন দিকে? এফ ইকুয়াল টু কে এক্স কোন দিকে? এই দিকে হলো আমাদের হলো এফ, আর এই দিকে হলো মাইনাস কে এক্স। ওজনের সাথে আর কোনো সম্পর্ক আছে? কিন্তু এইটা দুলবে না। এটা আমার ওজন দিয়ে আগে কি করতে হবে? এই পরিমাণ প্রসারিত করতে হবে, ই পরিমাণ প্রসারিত করতে হবে, তারপরে আরো এক্স পরিমাণ টানতে হবে, দুলবে। তাহলে এই স্প্রিং গুলা জি জিরো হয়ে গেলে টি ইনফাইনাইট হয়ে যায়। আর এই স্প্রিং গুলা জি জিরো হইলেও টি একই থাকে, 2π√m/k, কোনো ইফেক্ট হয় না। বুঝতে পারলাম? জি স্যার। এখন সমস্যাটা হলো, তোমাকে কিন্তু বলবে না স্প্রিংটা কেমন। প্রশ্নটা কিন্তু জানি না আমি, বাকিটা তোমাদের হাতে। আমি যা জানি তোমাদেরকে জানাইলাম। আমাদেরকে অ্যানসার করতে হবে স্যার। বেশিরভাগ প্রসারিতই হয়, প্রসারিত হলেই হয়। না না, বেশিরভাগ স্প্রিং এই প্রসারিত থাকে না। এখন এইটা আসলে এটা হলো কি যে একটা বিষয়, মানে আমার মতে টিচারের কোয়েশ্চেন করলে এটা মাথায় রাখা উচিত, স্প্রিংটা কি সম্প্রসারিত স্প্রিং নাকি নরমাল স্প্রিং, এটা বলে দেওয়া উচিত প্রশ্নটা করলে। কারণ দুইটা উত্তর, আমি অনির্ণয় বা অসীম বলতে পারি যদি জি ইফেক্ট করে, আর যদি জি এর ইফেক্ট না থাকে তাহলে একই থাকবে। স্প্রিং এ যদি ভর থাকে, স্প্রিং এর ভরের জন্য, আচ্ছা স্প্রিং এর ভরের জন্য দোলনকাল, ওটা আসতেছি। ওটা তো এম এর জি এর ইফেক্ট থাকলে না এম এর ইফেক্ট, ওটা আসতেছি। স্প্রিং এর নিজের ভরের জন্য যে ইফেক্টটা, এটা ধরো এরকম যদি হয় একটা স্প্রিং, হ্যাঁ, স্প্রিং এর ভর এম আর লোডের ভর এম, বল ধ্রুবক কে, এটাকে আমরা এইভাবেও সেট করতে পারি। এইভাবে হবে না, এটা এইভাবের জন্য হবে না, জাস্ট এইভাবের জন্যই হবে। তাহলে এইখানে কে ইকুয়াল টু কত হবে? টি ইকুয়াল টু কত হবে জানো? 2π√m/3 প্লাস m/k। স্প্রিং এর নিজের ভরের 1/3 সাথে লোডের ভর বাই কে। 1/3 কেন এই প্রুফ না করানোটাই ভালো। ঠিক আছে, করানো যাবে, বা আমি গ্রুপে এটা প্রুফটা দিয়ে দিব না। হ্যাঁ, এখানে দোলনকাল তো, এটা 1/3 কাজ করে, এটা মনে রাখলেও চলবে। বা আমি এটার প্রুফটা আমি গ্রুপে এই কি বলে এটা, প্রুফের এটা দিয়ে দিব না গ্রুপে, দেখে নিও। ভরটাই সুষম স্যার, মানে পুরো স্প্রিং এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোট ভরের 1/3 এর দোলনে কাজ করবে, পুরোটা কাজ করে না, অর্ধেকও কাজ করে না, 1/3 কাজ করে। স্যার কম্বাইন্ড স্প্রিং হলেও কি এরকম ইউজ করা যাবে? হ্যাঁ যাবে, মানে যদি ভরের এটা আবার এই যে আবার বলতেছি, এটা কিন্তু এই অনুভূমিকের জন্য হবে না, অনুভূমিকের জন্য হবে না। আমরা যে এই যে উলম্ব ভাবে ওজন জি ইফেক্টিভ, এখানে জি ইফেক্টিভ হইতে হবে। স্যার যেটা কম্প্রেসড স্প্রিং বলেন, ওইটাতে স্যার মানে প্রশ্ন যদি বলা থাকে যে স্প্রিংটা সম্প্রসারিত না, তাহলে স্যার অসীম না অনির্ণয় দাগাবো? একটাই দেয়, অসীমটাই বেশি পারফেক্ট। কারণ হলো যখন আমরা বলি যে একটা দুলন কমপ্লিটই হলো না জীবনে, তার মানে এর দোলনকাল কত? তাইলে অসীম।
ওই হিসেবে অনির্ণয় থেকে অসীমটা বেশি পারফেক্ট। কিন্তু স্যার মানে এই কোয়েশ্চেনটা প্রচুর আসে অ্যাডমিশনে, কলেজে, পরীক্ষাগুলোতে। টিচারদের মাথায় এই কোয়েশ্চেনটা থাকে, শুধু টিচারদের মাথায় থাকে না যে স্প্রিং দুই ধরনের, একটাতে ইফেক্ট মানে জি ইফেক্ট করে আর একটাতে জি ইফেক্ট করে না। ঠিক আছে স্যার তাহলে কি এখন টিচারের উপর নির্ভর করবে কোন উত্তর সঠিক হবে? দেখো আমি প্রশ্ন করতে তো বলে দিব স্প্রিংটা প্রসারিত কিনা সংকুচিত। যদি প্রশ্নে বলে যে কৃত্রিম উপগ্রহে আসছি তাহলে কি একদম G0 ধরে ধরবো? দেখো এটা কৃত্রিম উপগ্রহে হইতে পারে যেখানে G0 মানে ত্বরণ মানে অভিকর্ষ বল নাই, মহাকর্ষ বল নাই, এই জায়গায় হইতে পারে, পৃথিবীর কেন্দ্রে হইতে পারে। কোয়েশ্চেনটা 3 জায়গায় আসতে পারে। ঠিক আছে, কিন্তু আমার কথা হলো আমি নিজে যদি প্রশ্নটা করি তাহলে আমি বলে দিব স্প্রিংটা কি নরমাল নাকি প্রসারিত সম্প্রসারিত স্প্রিং, এটা আমি উল্লেখ করে দিব, এটা উচিত। কারণ দুইটার জন্য অ্যান্সার দুইটাই ক্লিয়ার অ্যান্সার, ডাউটের কোনো সুযোগ নাই এখানে, দুইটাই ক্লিয়ার অ্যান্সার। এবং মানে আমি তো উল্লেখ করে দিব, মানে এজ এ টিচার এটা উল্লেখ করে দেওয়া উচিত। স্যার প্রসারিত স্প্রিং কে যদি স্যাটেলাইটে নেই তাহলে কি দোলনকাল আনচেঞ্জ থাকবে? অপরিবর্তিত থাকবে, হ্যাঁ। চাঁদে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও, দোলনকাল অপরিবর্তিত থাকবে। স্যার তাহলে কি পূর্ণ দোলন সম্পন্ন হবে ওই যে প্রসারিতটার ক্ষেত্রে? হ্যাঁ হবে, কারণ ও তো কি করবে, ও তো তোমার প্রযুক্ত বল আর ও নিজে ওইটা নিয়ে কাজ করতে থাকবে, ওটা তো জি এর উপর ডিপেন্ড করে না। স্প্রিং এর প্রত্যয়নী বল কি জি এর উপর ডিপেন্ড করবে? না। হ্যাঁ সেটাই। আচ্ছা এইটা একটা গেল। কখনো থেমে যাবে না? মানে প্রসারিত যেটা ওইটাকে যদি আমি টেনে ছেড়ে দিই আর স্যাটেলাইটে নিয়ে যাই তাহলে কি ওটা কখনো থামবে? না থামবে না। ওই যদি শক্তির অপচয়ের একটা বিষয় আছে, কারণ হলো কি শক্তি অপচয় হওয়ার মেইন কারণটা হলো শক্তি খুব সহজেই তাপ শক্তিতে রূপান্তর হয়ে যায়, আর তাপ শক্তি কি হয়, বিকিরিত হয়ে যায়, তাপের বিকিরণ ঘটে। তাহলে তাপের বিকিরণ যদি ঘটে তাহলে এই শক্তিটা কমে গেল না? তাহলে কিন্তু ওই মানে শক্তি নিত্যতা আর মানবে না, আস্তে আস্তে থেমে যাবে। আর যদি তাপ শক্তিতে রূপান্তরটা ঠেকানো যায়, আসলে এটা যাবে না। কারণ হলো আমরা বলি তুমি হাত ঘষো বা কথা বলো, হাত নাড়াও, সবচেয়ে যে শক্তিটা উৎপন্ন হয়ে সেটা হলো তাপ শক্তি। তুমি একটু হাঁটো, দেখবা যে ঘামতে থাকবে, শরীর গরম হয়ে যাবে। কেন? কারণ ওই এনার্জি খরচ করলেই খুব সহজেই শক্তি কি হয়, তাপ শক্তিতে রূপান্তর। আর তাপ শক্তিতে রূপান্তর হইলেই কি শক্তি বিকিরণ করবে, আর বিকিরণ করলে আস্তে আস্তে আসলে শক্তির অপচয় ঘটবে। স্যার একটা দোলনশীল স্প্রিং কে যদি হঠাৎ করে আমি মানে লিফটে নিয়ে যাই, তখন লিফটে ত্বরণের কারণে কি এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে? কোনটা? সাডেন ত্বরণের কারণে, সাডেন অ্যাক্সেলারেশনের কারণে অলরেডি দুলতেছে, এখন আমি এটাকে লিফটে নিয়ে গিয়েছি, ফলে হঠাৎ করে ত্বরণ বেড়ে গিয়েছে। আজকে আমরা দেখি, ধরো এরকম একটা আমরা লিফট নিলাম, এই লিফট, হ্যাঁ লিফট এ ত্বরণে উঠতেছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা স্প্রিং সেট করলাম, এখানে আমরা একটা স্প্রিং সেট করলাম, ঠিক আছে? এবং এইখানে লোড দিলাম, এখানে এ ইফেক্টিভ কত? এইটা তো ওই তারের ছিঁড়ার বিষয়, আমরা ওইটা বিষয় আসতেছি না। ধরো এম লোড দিলাম, এই এ ইফেক্টিভ বাইরে যাবে না? কত হবে? জি প্লাস এ। তাইলে এইখানে এম জি সমান কত? বস্তুর ওজন বাড়বে না? তাহলে এম জি প্লাস এ কত হবে? কেই। তাহলে এটা এমনি নরমালি এর থেকে একটু বেশি হবে না? এইটাও বাড়বে। স্যার আমি বলছিলাম যে অলরেডি আমি বাইরে স্প্রিংটাকে অলরেডি দুলাইছি, এরপরে লিফটের উপরে নিয়ে গেছি, লিফটের উপরে মানে দোলন শুরু করিনি, তখন তো অলওয়েজ সেম থাকবে।
কোনটা? আপনি কি বললেন তুমি তুমি হাইটে হাইটে ধুলাইবা একটা স্প্রিং কে, সাপোজ মানে বললাম আর কি, যদি এরকম কোনো একটা কন্ডিশন হলে তাহলে এটার সাথে একটা লিনিয়ার মোশন আসলো না? স্যার মনে করেন না স্যার, আমি লিনিয়ার শুনে বাদ দেন স্যার। এই মন করা নাকি, মনে করলাম আর আমরা ওই একটার পর একটা আনতে থাকলাম। আচ্ছা স্যার। তুমি এটাকে মুভ করাবা, এটা লিনিয়ার মোশন আসবে না? ইয়েস স্যার। এটা ইফেক্ট করবে না? জি স্যার। তবে এই যে আমরা একটু বুঝতে পারলাম যে লিফটে যদি আমরা একটা স্প্রিংকে দোলাই, এটা বেড়ে যাবে, এই এটা এর মানটাও বেড়ে যাবে। তাহলে টি ইকুয়াল টু এই যে 2s পাই রুট ওভার m বাই k ইকুয়াল টু 2s পাই রুট ওভার e বাই g প্লাস a এই ইকুয়াল টু 2s পাই রুট ওভার e প্রাইম বাই g কি থাকবে? সেম থাকবে, সেম। যদি এমন হতো যে লিফটটা থামে আছে, তখন আমি স্প্রিংটা শুরু করছি, তারপর লিফটটা চলা শুরু করছে, তখন কি হতো? তখন কি চেঞ্জ হতো নাকি সেম থাকতো? তখন এই যে শুরুতে একটা ধাক্কা খাবে গতিশক্তি থাকার কারণে, স্প্রিং চলাকালীন। হ্যাঁ হ্যাঁ, তারপরে আস্তে আস্তে তখন তো বেড়ে যাওয়ার কথা না? হ্যাঁ মানে কি বলে, তখন কমে যাওয়ার কথা না? না, প্রথমে একটু ধাক্কা খাবে, আস্তে আস্তে ওটার সাথে মানায় নিবে। এত কমপ্লিকেটেড ইন্টারমিডিয়েট আসবে না, তুমি টেনশন করো না। স্যার চ্যাটে একজন কোয়েশ্চেন করছে, যদি লিফট বন্ধ অবস্থায় থেকে চালু হয় দেন কি হবে? লিফট বন্ধ অবস্থা থেকে চালু হয় তখন কি তাহলে হবে? দুলতে থাকবে। এটাই তো বললাম, মতন কাজ করবে নাকি? ধরো তুমি লিফটটা A0 ছিল, স্থির ছিল, কতটুকু প্রসারিত ছিল? যেই mg ইকুয়াল টু ke প্রাইম, এতটুকু প্রসারিত ছিল, তাই না? হ্যাঁ। তারপরে চালু হওয়ার কারণে কতটুকু প্রসারিত হবে? আর প্লাস হবে একটু এটা হবে। হ্যাঁ। তাহলে আমরা এই যে mg প্লাস ma ইকুয়াল টু এই যে আমরা এইখান থেকে যদি এটা করি kx ধরি, হ্যাঁ, প্লাস ke প্রাইম, তাহলে এই যে ma ইকুয়াল টু kx, এই x বিস্তারে দুলবে, x বিস্তারে। স্যার তাহলে সেক্ষেত্রে অলরেডি দোলা অবস্থায় ক্ষেত্রে কিন্তু আরো দুলবে না, যেটা অলরেডি দোলা অবস্থায় আছে? আরে দুলতে থাকে, আমরা তো বললাম দুলতে থাকে। প্রথমে যে অবস্থায় দুলতেছিল দোলনকাল, পরের দোলনকাল তো মিলবে না। ও না, দোলনকাল তো সেমই, বিস্তার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দোলনকালের তো পরিবর্তন হবে না। হ্যাঁ, প্রথমে যদি দুলতে থাকে, পরে যদি ত্বরণে উপরে উঠাও, বিস্তার চেঞ্জ হয়ে যাবে, বিস্তার বাড়বে, কিন্তু দোলনকাল সেম থাকবে। ঘর্ষণ বল কোনো ইফেক্ট ফেলবে? ঘর্ষণ বল হলে তো এটা ড্যাম্পড হারমোনিক মোশন হবে। আচ্ছা, ঘর্ষণ বল যদি থাকে এটা হবে, এটা আমরা দেখাইছিলাম যে ড্যাম্পড এটা হবে। হ্যাঁ, কমে যাবে। ঘর্ষণ বল যদি থাকে ড্যাম্পড হারমোনিক মোশন হবে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টাতে আসব, আমরা যদি অনুভূমিকভাবে ধুলাই, প্রসারিত স্প্রিংকে যদি অনুভূমিকভাবে ধুলাই, ঠিক আছে, এটা জি এর উপর নির্ভর করে না। দোলনকাল জি এর উপর নির্ভর করে না, আগেরটাও করে না। তবে আগেরটা কিন্তু আসলে এই যে দোলনকাল অসীম হবে ওই হিসেবে কিন্তু একটা ঘুরায় ফিরায় নির্ভর করে, কিন্তু এইটা সম্প্রসারিত এবং এটা দোলনকাল জি এর উপর নির্ভর করে না। তাই পৃথিবীর কেন্দ্রে নাও এতে নাও দোলনকাল কি থাকবে?
একটাই থাকবে টি ইকুয়াল টু 2s পাই রুট ওভার m বাই k। স্যার আনত তলে এখানে কে জি, কি থাকবে? হ্যাঁ আনত তল বরাবর স্যার স্প্রিং আনত তুলে নেও, তুমি লিফটে নাও, যেখানেই নাও, দোলনকাল সেম থাকবে। স্যার আমার কাছে একটা গাড়ি করে স্যার, মানে আমি ওই সারফেস থেকে একটু ইনক্লাইন প্লেনে গেলাম স্যার, তাহলেও কি স্যার আনচেঞ্জ থাকবে? সারফেস থেকে মানে ফ্ল্যাট সারফেস থেকে ওই ইনক্লাইন সারফেসে গেলাম স্যার, স্প্রিং হ্যাঁ হ্যাঁ সেম থাকবে। বিস্তারের হেরফের হবে, দোলনকালের হেরফের হবে না। ওকে শক্তির হেরফের হবে। বিস্তার বাড়লে কি হবে? শক্তি বাড়বে। কি কি ফিক্স থাকবে? দাঁড়াও, কি কি থাকবে? টি কে আর এলো, সরি টি, এগুলো তো ফিক্সডই। টি এফ আর হলো ওমেগা, এই তিনটা ধ্রুব থাকবে। স্যার বিস্তার তো স্যার মানে সেম থাকবে, তাহলে না না যদি না, বিস্তার বদলে যাবে, বিস্তার না এ বদলাবে। বলছি যে স্যার যদি পৃথিবীতে একটা স্প্রিং এবং মানে সেম ক্ষেত্রে সেম বিস্তারে চাঁদে নিয়ে যাওয়া হয় তখন তো ই কমে যাবে, তখন একটা চান্স থাকবে না যে এই এর চেয়ে বেড়ে যাবে? এ বাড়বে বা কমবে, কমতেও পারে বাড়তেও পারে, এটা নির্ভর করবে ওই পরিস্থিতি অনুযায়ী। তাহলে ওই অনুযায়ী শক্তিও বদলে যাবে। কারণ বিস্তার ইকুয়েশনটা কেমনে আনবো স্যার? বাড়বে নাকি কমবে কেমনে বুঝবো এটা? জি কমলে বিস্তার কমবে, জি বাড়লে বিস্তার বাড়বে। এ ইফেক্টিভ কমলে বিস্তার কমবে, এ ইফেক্টিভ বাড়লে বিস্তার, সরি এ ইফেক্টিভ বাড়লে বিস্তার বাড়বে, আর এ ইফেক্টিভ কমলে বিস্তার কমবে। এবং আমরা বলি নরমাল যে স্প্রিং এর জন্য, নরমাল স্প্রিং এর জন্য এ সর্বদাই এ লেস দেন ইকুয়াল হয় ই, সর্বদাই এ লেস দেন ইকুয়াল হয় ই, ই এর থেকে বেশি হইলে এটা ড্যাম্পড হয়। স্যার সেটাই বলছিলাম, যদি পৃথিবীতে এর মান এবং চাঁদের ক্ষেত্রে এর মান সেম হওয়ার কথা ছিল না, যদি কেন? এই স্প্রিংকে নিয়ে যায় একই অবস্থায়? পৃথিবীতে ই আর চাঁদের ই সমান। না, এর মান তো কমে যাবে, সেজন্য বলছিলাম তখন তো তাহলে বিস্তার কম বিস্তারে দুলাইতে হবে, মানে ওই ক্ষেত্রেও বিস্তার কমে যাবে মানে ওই অনুপাতে। কারণ যে উপর নির্ভর করে না। শোনো, আমার বলের উপর প্রয়োগ করতেছে, আমার বলের উপর নির্ভর করতেছে এই বিস্তারটা। দোলনকাল বিস্তারের উপর নির্ভর করে না, গতিশক্তি বিস্তারের উপর নির্ভর করে, দোলনকাল বিস্তারের উপর নির্ভর করে না। না স্যার, বলতেছিলাম এই বিস্তারটা তো হচ্ছে যে আমি যে এজেন্ট কর্তৃক বলের কারণে না, তখন যতটুকু প্রসারিত বাই হাও মানে এর মান তো কমতে থাকবে চাঁদে গেলে, তখন যদি এর মানটা বেড়ে যায় এর থেকে, তখন তো এটা ক্ষেত্রে আটকে যাবে না এক হিসেবে? স্যার এইটা ই থেকে বেশি হইলে কি হয় এটা আমরা দেখাবো অফলাইন ক্লাসে। আটকে যায়, উপরে বাড়ি খায় আর কি। হ্যাঁ বাড়ি খায়, দেখাবো, ঠিক আছে। একটা স্প্রিং এর কম্প্রেসড হওয়ার একটা লিমিট আছে, কতটুকু সংকুচিত হইতে পারবে এর একটা লিমিট আছে। স্প্রিং তো মেটাল তৈরি, আমি জোর করে এটাকে কম্প্রেস করতে পারবো না। আমি চাইলে না প্রসারিত করে ফেললাম, সংকুচন তো আমার মন মতো হবে না। এই জন্য বিস্তার সর্বদাই আমরা বলি এ এ অলওয়েজ লেস দেন ইকুয়াল ই হয়, এবং মানে যত বিস্তার কম হয় তত ভালো, তত মানে শক্তির অপচয়টা কম হয়। আচ্ছা, আমরা দোলনকাল দেখলাম, একটা ওই যে জি এর সাথে এটার ইফেক্টিভ আমরা দেখলাম। নরমালি আমরা যদিও বলি যে দোলনকাল জি এর উপর নির্ভর করে না, ই এর উপর নির্ভর করে না, তাই আমরা যেখানেই নিয়ে যাই দোলনকাল সমান হবে, একই থাকবে, এটা হলো নরমাল সেন্স। কিন্তু কিছু স্প্রিং আছে যেগুলা প্রসারিত না, সম্প্রসারিত না, এই স্প্রিং গুলা কিন্তু দুলবেই না। তাই আমি যদি যেখানে জি জিরো ওইখানে যদি আমি স্প্রিং গুলা নিয়ে যাই, দোলনকাল হবে অসীম। বা অনির্ণেয়, কারণ একটা পূর্ণ দোলন কোনোদিনই হবে না, ও দুলবেই না। তাহলে একটা পূর্ণ দোলন যদি না হয়
তাহলে এটা দোলনকালকে আমরা অসীমের অনিয়মিত বিষয়টা বলতে পারি এখনো বা বুঝলাম অসীম না, বলতে অসীম পারি। কিভাবে হয়? এটা তো একবার এই যে আটকাবে এটা আর বাইর মানে আর হওয়ার কথা না। তাহলে তো আর এটা তাহলে তো এটা পুনর্দোলন হইলো। বলতেছি পুনর্দোলন কি করবে? মানে বুঝছি না স্যার, তাহলে পুনর্দোলন কখনোই হবে পুনর্দোলন না। যদি বুঝছি কখনোই স্যার, না হয় তাহলে দোলনকাল কত? অসীম। ওই কন্ডিশনে অসীম, বুঝছি স্যার। ওই কন্ডিশনে অসীম, ঠিক আছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, কই আসছিলাম? এখন তো নিজেই গুলাই ফেলতেছি। আর আবারও চ্যাটে একজন কোয়েশ্চেন করছে, বলো কি কোয়েশ্চেন করছে? আনুভামিক এর অন্য পড়তে পারতেছি না বাংলিশ, চ্যাটে দেখা একটু স্যার মেসেঞ্জারে আনুভূমিক আর আনততলের মেসেঞ্জারে নাই, ব্যাপারটা কলের। আরেকবার সাথে বলছে। ও আচ্ছা, তাইলে তো আমি দেখতে পারবো অবশ্য। কি কোয়েশ্চেন করছে? স্যার অনুভূমিক আর আনততলের অবস্থায় বিষয়টা আরেকবার একটু বলেন, এরকম একটা লিখছে। দেখো আমরা যদি এই যে লিফটে ত্বরণ মন্দন থাকতে পারে, ত্বরণ থাকতে পারে, ঊর্ধ্বমুখী ত্বরণ থাকতে পারে, নিম্নমুখী ত্বরণ থাকতে পারে, বা আমরা আনত তল থেকে এইভাবে অনুভূমিক তল থেকে আনত তলে চলে যেতে পারি, ঠিক আছে? তাহলে কি হবে? আমার বলের পরিবর্তন হবে। বলের পরিবর্তন হওয়াতে ই এর ভ্যালুটা ই এর মান চেঞ্জ হবে, এর মানের পরিবর্তন ঘটবে। আর ই এর মানের পরিবর্তন ঘটবে কারণ জি ইফেক্টিভ কি হয়ে যাবে? এর পরিবর্তন ঘটবে। তাহলে জি ইফেক্টিভ এর পরিবর্তন ঘটার কারণে ই এর ইফেক্টিভ পরিবর্তন ঘটবে। রেশিওটা কি থাকবে? রেশিও চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে টি অপরিবর্তিত থাকবে, 2π√m/k তাই থাকবে, কিন্তু বিস্তার চেঞ্জ হবে, এর মানের পরিবর্তন ঘটবে। এর মানের পরিবর্তন ঘটবে। তাহলে এর মান পরিবর্তন ঘটলে শক্তি চেঞ্জ হতে পারে, শক্তি এর উপর যেগুলো ডিপেন্ড করে এগুলো চেঞ্জ হবে, কিন্তু ওই দোলনকাল, কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক এগুলো চেঞ্জ হবে না, এগুলো একই থাকবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন কোনটা আলোচনা করবো? এটা একটা বিষয়। আচ্ছা, স্প্রিং এর ক্ষেত্রে শক্তি সংরক্ষণ ছিল। আজকে যেহেতু এই বেজাইলের ক্লাস, বেজাইলের জিনিসে আলোচনা করি। স্প্রিং এর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা। একটা হলো স্প্রিং সরল দোলন গতি, তাহলে এটি যান্ত্রিক শক্তি নিত্যতার নীতি মানে, তাই না? স্প্রিং এর দোলন কি? স্প্রিং এর দোলন সরল দোলন গতি, তাই এটি যান্ত্রিক শক্তির নিত্যতার নীতি মানে। এই যে এই বিষয়টাও মানে একটু আছে, স্বাভাবিকভাবে ঝামেলা নাই, ঝামেলাটা কোথায় পরে আসতেছি। আমরা আবার এই করি, ধরো এই তিনটা চিত্র আঁকি। এই ধরো স্বাভাবিক স্প্রিংটা, এখানে কোনো লোড নাই, তারপরে কি আছে? আমরা লোড দিয়ে এটাকে কি করলাম? প্রসারিত করলাম এম। তাহলে এই এতটুকু দৈর্ঘ্যটা কি? ই। তার এটা হলো আমাদের সাম্য অবস্থা, এইটা সাম্য অবস্থা, ঠিক আছে? এইখানে x ইকুয়াল টু কত?
এক্স ইকুয়াল টু 0, এইটা এক্স ইকুয়াল টু 0। এখন যখন আমি এটাকে আরো প্রসারিত করব, আরো যখন প্রসারিত করব এক্স পরিমাণ, তাহলে এইটা যদি পি বিন্দু ধরি, পি বিন্দুতে ইপি কত? মিনিমাম 0, সবচেয়ে নিচে এটা হলো সবচেয়ে নিচের অবস্থা। স্যার প্রত্যয়নী বলের জন্য একটা সঞ্চিত শক্তি থাকবে না? ও আচ্ছা, স্যার এখানে ইপি ম্যাক্স এর কথা না? দাঁড়া ইপি ম্যাক্স হবে, কারণ কি এখানে কে এক্স ইকুয়াল টু হলো এ, তাহলে ইপি হবে হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এস স্কোয়ার। স্যার শক্তির নিত্যতার ক্ষেত্রে কি আমাদেরকে এটা দেখাতে হবে? আলটিমেটলি তো এটা কাটাই চলে যাবে। না, দাঁড়াও, আর ই কে কত? এখানে ব্যাক 0, এখানে ভি ইকুয়াল টু 0, তাহলে এখানে এটা কত আছে? ই কে হলো 0, তাহলে ই হলো ইপি প্লাস ই কে, এটা হলো হাফ কে এক্স স্কোয়ার। এই স্প্রিংটা যখন আবার সাম্য অবস্থানে আসবে, এখানে আসবে, এদিকে একটা ব্যাক থাকবে ভি, ঠিক আছে? আর এইখানে ইপি হয়ে যাবে 0, কারণ এক্স ইকুয়াল টু 0, আর ই কে হবে হলো হাফ এম ভি স্কোয়ার। আর এইখানে যে হাফ এম ভি স্কোয়ারটা কিভাবে আসবে? তাহলে হাফ এম ভি স্কোয়ারটা হবে হলো হাফ কে এক্স স্কোয়ার, দুইটার মান কি হয়? সমান হয়, তাহলে হাফ কে এক্স স্কোয়ার। এবং এইখান থেকে আমরা ভি এর একটা আইডিয়া পাই। ভি কত? রুট ওভার কে এক্স স্কোয়ার বাই এম, সাম্য অবস্থায় বেগ, সাম্য অবস্থায় বেগের মান এটা। স্যার হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার হলো কেমনে? কেন, ওই গতি শক্তি কোত্থেকে লাভ করছে? এটা এ স্কয়ার হবে না স্যার বিস্তার? হ্যাঁ, হাফ কে এ স্কয়ার হওয়ার কথা না স্যার বিস্তার, যেহেতু এটা। হ্যাঁ হয়েছে, এখন হাফ কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো সাম্য অবস্থানে ই কত? ইপি প্লাস ই কে, এটা হলো হাফ কে স্কোয়ার বা হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই যে দুই বিন্দুতেই মোট শক্তি কি আছে? সমান আছে। এইটা যান্ত্রিক শক্তির নিত্যতা মানে, এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা মানে, অর্থাৎ যান্ত্রিক শক্তি নিত্যতা মানে, ঠিক আছে। এখন স্যার এই চিত্রটাতে আসেন, এম ভরের জন্য স্প্রিংটা কতটুকু প্রসারিত হয়েছে? কি পরিমাণ? কি পরিমাণ? তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি কত? এম ভরের লোডের জন্য স্প্রিং এর প্রসারণ কত? ই, তাই না? সুতরাং স্প্রিং এর সঞ্চিত শক্তি কত? শক্তি কত? হাফ কে স্কোয়ার। হাফ কে, আর এখানে এমজি কত? তাহলে হাফ কে ই ইন্টু ই, তাহলে হাফ এমজি ই, তাই না?
জি স্যার। এম ভরের বস্তুর সরণ কত? উলম্ব সরণ কত? তাহলে সুতরাং এম ভরের বস্তুর হারানো বিভব কত? হারানো বিভব শক্তি কত? হাফ এমজি। mge না? জি স্যার। কারণ এটা এই এম ভরের বস্তুটা কতটুকু নামছে? ই পরিমাণ নামছে, তাহলে তার বিভব শক্তি কতটুকু কমছে? এমজি। তাহলে কমছে mge, সঞ্চিত হয়েছে কত? হাফ এমজি। বাকিটা? স্যার বাকিটা দোলনের জন্য। হ্যাঁ, বাকিটা দুলবে, মানে সাম্যাবস্থা ধরে রেখে দুলতে থাকবে। না স্যার, এখানে তো থামা। বাকিটা? ওখানে তো থামা স্যার। ওকে ও থামতো না, আসলে ওরে জোর করে থামাইতে হয়েছে। বাকি শক্তিটা মানে এর ওই হাফ হাফ দাঁড়াও, হাফ এমজি ই পরিমাণ শক্তি প্রয়োগ করে ওরে থামায় রাখতে হয়েছে, নাহলে ও থামতো না। ঠিক আছে? এইখানে এইখানে যে বাকি হাফ এমজি, এটা হলো শক্তির অপচয়। তাহলে এই যে এমজিই মাইনাস হাফ এমজিই, এই যে এটা হলো হাফ এমজিই, এটা হলো শক্তির অপচয় হয়। স্যার জিনিসটা বুঝে নিয়েছি। একটা স্প্রিং লোড দিয়ে আমরা এটাকে স্থির করে রাখি না? জি স্যার। তাহলে তখন এর ওজন আর প্রত্যয়নী বলের মান কি? সমান। তাহলে যে কন্ডিশনে ওজন আর প্রত্যয়নী বল সমান, যে কন্ডিশনে ওজন আর প্রত্যয়নী বল সমান, সেই কন্ডিশনে শক্তির নিত্যতা নীতি মানে না। শক্তির নিত্যতার নীতি মানে না। সিম্পলি আমরা একটা এরকম একটা বলি, এই যে ধরো এই যে এরকম একটা পাইপ নিলাম, ঠিক আছে? এই পাইপের মধ্যে আমরা একটা প্রসারিত স্প্রিং নিলাম, ঠিক আছে? এইখানে আমরা একটা লোড দিলাম, এম ভরের একটা লোড দিলাম। এর বল ধ্রুবককে কতটুকু স্প্রিংটা সংকুচিত হবে? যদি আমি একটা স্প্রিংটা এভাবে মানে এটা হলো প্রসারিত স্প্রিং, পাইপের মধ্যে আছে, এর উপরে আমি একটা এম ভরের লোড দিলাম, এখন কি স্প্রিংটা নিচে কম্প্রেসড হবে না? জি স্যার। কতটুকু কম্প্রেসড হবে? ধরো ধরো এখানে নেমে আসলো, এইচ পরিমাণ নেমে আসলো, তাহলে এই বস্তুটার বিভব শক্তি কতটুকু কমলো? তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি কত? হাফ কে এইচ স্কয়ার, তাই না? হাফ কে এইচ স্কয়ার না? তাহলে এইখানে এই যে কে এইচ সমান কত? 2mg। তাহলে কে এইচ ইকুয়াল টু 2 ইন্টু এম ই লিখতে পারি, সরি কে ই, 2 ইন্টু কে ই লিখতে পারি। জি স্যার। তাহলে 2 ইন্টু কে ই যদি লিখি, তাহলে এইচ কত? 2ig। তাহলে স্বাভাবিকের ওজনের জন্য যতটুকু কমার কথা, তার থেকে দ্বিগুণ কমছে। এবং এইটা এইটা স্যার ই বিস্তারে এই যে আমরা যদি এইটা এইটা এই যে এইটা হলো 0, এইটা হলো প্লাস ই, আর এটা মাইনাস ই, এই বিস্তারে দুলতে থাকবে, বস্তু দুলতে থাকবে, এখানে এই বিস্তারে দুলতে থাকবে। তাহলে এই এই যে ই পজিশনটা কখন
ইয়াটা বলে মাইক্রোফোনটা অফ করো। কে ইকুয়াল টু হলো এমজি, এটা হলো বলের সমতার শর্ত, বলের সাম্যাবস্থা। এটা শক্তি সাম্যাবস্থা না, প্রযুক্ত বল আর প্রত্যয়নী বল এই সাম্যাবস্থাটা হলো একটা, আর এই শক্তির সমতা দিলে শক্তির সমতা হলো আরেকটা। তাহলে বস্তুর বিভব শক্তির পরিবর্তন আর স্প্রিং এর সঞ্চিত শক্তির সমান, এই শর্তে যে পরিমাণটা সংকুচন হয় বা প্রসারণ হয় এইটা ই এর দ্বিগুণ। ই কি? বলের সমতা, এই যে mg ইকুয়াল টু কেই, এই শর্তে যে পরিমাণ প্রসারণ হয় শক্তি নিত্যতা সত্ত্বে প্রসারণটা দ্বিগুণ হয়, আর ই প্রসারণ হইলে শক্তির অপচয় হয়। কি বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে, বেশ। আজকের ক্লাস এটা একদিকে সাকসেসফুল এই কারণে, কারণ কমপ্লিকেটেড বিষয়গুলো আলোচনা করে ফেলছি। কালকেও আমাদের 10:30টায় ক্লাস হবে, আশা করি এত বিদঘুটে হবে না, কারণ বিদঘুটে জিনিসগুলো আজকে আলোচনা হয়ে গেছে। স্যার রেকর্ড ক্লাসটা দিয়ে দিন। কেউ রেকর্ড করতো কি? আমি জানি না। আচ্ছা, তুমি দিয়ে দিও। এটা তুমি লিখতে কি বলে, এই যে গুগল ড্রাইভের লিংক দিতে পারো আগের মতো, যে আমি আগে কয়েকটা দিয়েছি এরকম দিয়ে দিলে ভালো হবে, সবাই দেখতে পারবে। ঠিক আছে, কালকেও আমাদের 10:30টায় ক্লাস হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।